ভারতের রাজনৈতিক মানচিত্রের দিকে আজ একবার তাকালেই বোঝা যায় গত কয়েক দশকে দেশের রাজনীতিতে কত বড় বড় পরিবর্তন এসেছে। মানচিত্রের একেবারে উত্তর এবং দক্ষিণের কিছু অংশ বাদ দিলে বিশাল একটা অংশ আজ গেরুয়া রঙে রাঙানো, অর্থাৎ বিজেপি এখন শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক শক্তি। একটা সময় এমন ছিল যখন বিজেপিকে বলা হতো গোবলয়ের দল। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, এই হিন্দিভাষী অঞ্চলের বাইরেও যে দলটি একদিন গোটা দেশে নিজেদের প্রভাব বিস্তার করবে, সেটা হয়তো অনেকেই ভাবেননি। কিন্তু ধীরে ধীরে পশ্চিম ভারত, উত্তর পূর্ব ভারত, এমনকি দক্ষিণ ভারতেও অনেক জায়গাতে নিজেদের সংগঠন শক্তিশালী করেছে বিজেপি। দিল্লি থেকে রাজস্থান, গুজরাট থেকে আসাম, মেঘালয় থেকে অন্ধ্রপ্রদেশ, আজ ভারতের বহু জায়গাতেই সরাসরি বা জোটের মাধ্যমে ক্ষমতায় এসছে তারা। এবং অবশ্যই 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে এই বিস্তারের গতি আরও বেড়ে যায়। সেই সময়ে বিজেপি মাত্র কয়েকটি রাজ্যে ক্ষমতায় ছিল, কিন্তু দেড় দশকের মধ্যেই ভারতের রাজনৈতিক সমীকরণ একেবারে বদলে যায়। তবে এই যাত্রাটা মোটেই সহজ ছিল না। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিজেপি একসময় কার্যত একটি প্রান্তিক শক্তি ছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতেই দীর্ঘদিন এই দলের তেমন কোনো সংগঠন ছিল না। বামফ্রন্টের শক্ত ঘাঁটিতে বিজেপি ছিল প্রায় অদৃশ্য। সময়টা 1991 সাল। কলকাতার উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্রে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় পদ্মচিহ্নে প্রার্থী হয়েছিলেন। তার তখনকার জনপ্রিয়তার সুবাদে প্রথমবার অনেক বাঙালি বিজেপিকে একটু কাছ থেকে চিনতে শুরু করেন। সেই সময় রাম জন্মভূমি আন্দোলনের ঢেউ সারা দেশে ছড়িয়ে পড়েছিল, আর সেই আবহে ভিক্টর বন্দ্যোপাধ্যায় 20% বেশি ভোটও পেয়েছিলেন। এরপর 1998 সালে পশ্চিমবঙ্গে প্রথম বড় সাফল্য আসে বিজেপির। তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে দমদম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন তপন সিকদার। পরে তিনি অটল বিহারী বাজপেয়ীর সরকারে মন্ত্রীও হন। এবং এরপরে অবশ্যই আজকের 2026, যেখানে বিজেপি সম্পূর্ণ বাংলাতে ক্ষমতায়। কিন্তু আজকে যে গল্প বলবো সেটা শুধু বাংলার গল্প নয়, এটা আসলে এক দীর্ঘ রাজনৈতিক যাত্রার ইতিহাস, যেখানে রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভারতীয় জনসংঘ, জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন, জনতা পার্টির উত্থান এবং পতন, রাম জন্মভূমি আন্দোলন, অটল আডবাণীর যুগ, এবং শেষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির সর্বভারতীয় উত্থান। তাই আজকের ভিডিওতে জানার চেষ্টা করব কিভাবে ভারতীয় জনসংঘ থেকে জনতা পার্টি, আর সেখান থেকে আজকের ভারতীয় জনতা পার্টি বা বিজেপির জন্ম হলো, কিভাবে এটি একটি ছোট রাজনৈতিক দল থেকে ধীরে ধীরে ভারতের সবথেকে শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। और मैं चाहता हूं ये परंपरा बनी रहे, ये प्रकृति बनी रहे। सत्ता का खेल तो चलेगा, सरकारें आएंगी जाएंगी, पार्टियां बनेगी बिगड़ेंगी, पार्टियां बनेगी बिगड़ेगी, मगर ये देश रहना चाहिए। लेकिन ये देश रहना चाहिए। इस देश का लोकतंत्र अमर रहना चाहिए। ये विचारों की लड़ाई इस तरह से नहीं की। और प्रधानमंत्री को याद होगा, मैंने प्रधानमंत्री को कहा था उस दिन, गृह मंत्री भी बैठे थे, कि बीजेपी से आपको लड़ना है एक दिन, मगर राम से मत लड़िए। All one, and when we are all one, whether you call it a Bharatiya Rashtra or an Indian Rashtra or a Hindu Rashtra, whatever you call it, whether irrespective of your religion, our culture is the same, our heritage is the same, and দ্বিজাতি তত্ত্ব ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গভীর বিভাজনের সূচনা করেছিল।
বহু বছরের স্বাধীনতা সংগ্রাম, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ একসঙ্গে লড়াই করেছিল, শেষ পর্যন্ত ধর্মের ভিত্তিতে দেশভাগের সিদ্ধান্তে এসে আঘাতপ্রাপ্ত হয়। তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের একাংশ সাম্প্রদায়িক বিভাজনের চাপ এবং ক্রমবর্ধমান অস্থিরতার সামনে দেশভাগকে মেনে নেন। তাদের মতে ধর্মের ভিত্তিতে একটি দেশের বিভাজন ভবিষ্যতে বড় সংঘাতের পথ তৈরি করবে। দেশভাগের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন বহু নেতা এবং সংগঠন। তাদের মধ্যে অন্যতম ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি বিশ্বাস করতেন ধর্মের ভিত্তিতে দেশভাগ শুধু ভারতের ভৌগোলিক বিভাজন নয়, ভবিষ্যতের জন্য এক গভীর সংকটের বীজ বপন করবে। বিশেষ করে সমগ্র বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে তিনি প্রবল আন্দোলন গড়ে তোলেন। তার নেতৃত্বে সংগঠিত জনমত এবং রাজনৈতিক চাপের ফলেই বাংলা সম্পূর্ণভাবে পাকিস্তানে না গিয়ে বিভক্ত হয় এবং আজকের পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে থেকে যায়। স্বাধীনতার পর মহাত্মা গান্ধীর পরামর্শে ডক্টর মুখার্জিকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু খুব শীঘ্রই তার সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে পাকিস্তানের প্রতি ভারতের নমনীয় নীতি এবং পূর্ব পাকিস্তানে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সরকারের অবস্থানে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। 1950 সালের নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তার মতে এই চুক্তি হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তার বাস্তব সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছিল এবং পাকিস্তানে হিন্দুদের ওপর নির্যাতনের প্রশ্নে ভারত সরকারের অবস্থান যথেষ্ট দৃঢ় ছিল না। এই বিরোধিতার আবহের মধ্যেই 1948 সালে মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনার পরে কংগ্রেস সরকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং সংগঠনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িয়ে থাকার অভিযোগ তোলে। দেশের বিরোধিতা এবং স্বাধীনতার পর কংগ্রেস সরকারের নীতির প্রতি অসন্তোষ, এই দুই থেকেই নতুন একটি রাজনৈতিক শক্তির জন্মের পথ তৈরি হয়। একদিকে আরএসএস এর মত ছিল তারা সরাসরি রাজনৈতিক লড়াইতে থাকবে না। অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখার্জি বুঝতে পেরেছিলেন যে জাতীয়তাবাদ, সাংস্কৃতিক পরিচয় এবং দৃঢ় রাজনীতির ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন আছে। এই লক্ষ্যেই তিনি আরএসএস এর দ্বিতীয় সংঘচালক এম.এস. গোলওয়াকার, যিনি শ্রী গুরুজি নামেও পরিচিত ছিলেন, তার সঙ্গে আলোচনা শুরু করেন। 1951 সালের মে মাসে এই নতুন রাজনৈতিক সংগঠন গঠনের প্রক্রিয়া শুরু হয় এবং অবশেষে 21শে অক্টোবর 1951 সালে দিল্লির রাঘমল কন্যা মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ভারতীয় জনসংঘ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি। দলের পতাকা হিসেবে গ্রহণ করা হয় গেরুয়া রঙের আয়তাকার পতাকা এবং নির্বাচনী প্রতীক হিসেবে নেওয়া হয় দীপক। 1952 সালের প্রথম রাজনৈতিক নির্বাচনে ভারতীয় জনসংঘ প্রায় 3.06% ভোট পায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জি সহ 3 জন সাংসদ নির্বাচিত হন। সংখ্যায় ছোট হলেও খুব দ্রুত জনসংঘ একটি জাতীয় রাজনৈতিক দলের মর্যাদা অর্জন করে। সংসদে ডক্টর মুখার্জির নেতৃত্বে গঠিত হয় ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, যেখানে আকালি দল, হিন্দু মহাসভা, গণতন্ত্র পরিষদ, তামিলনাড়ুর শ্রমজীবী দল, কমনওয়েলথ পার্টি, দ্রাবিড় কাজাগাম, লোক সেবক সংঘ সহ একাধিক বিরোধী দল একত্রিত হয়েছিল। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে এই জোটের মোট 38 জন সাংসদ ছিলেন। এইভাবে স্বাধীন ভারতের সংসদীয় রাজনীতিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কার্যত দেশের প্রথম শক্তিশালী বিরোধী নেতাদের অন্যতম হিসাবে আত্মপ্রকাশ করেন। তার ভারতীয় জনসংঘ পরবর্তী সময়ে ভারতের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠার ভিত্তি তৈরি করে। 1952 সালের 29শে মে জম্মু এবং কাশ্মীরের বিধানসভা ভারতের সঙ্গে যুক্ত থাকার প্রস্তাব অনুমোদন করে। এর কিছুদিন পর অর্থাৎ 24শে জুলাই স্বাক্ষরিত হয় দিল্লি এগ্রিমেন্ট, যা সাধারণভাবে নেহেরু-আবদুল্লাহ চুক্তি নামে পরিচিত। এই চুক্তির মাধ্যমে জম্মু কাশ্মীর ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় বিশেষ মর্যাদা পায়। রাজ্যের জন্য পৃথক সংবিধান, পৃথক পতাকা, পৃথক প্রধানমন্ত্রীর ব্যবস্থা করা হয়।
এই সিদ্ধান্তের বিরোধিতা করে জম্মুর প্রজা পরিষদ আন্দোলন শুরু করে। তাদের দাবি ছিল জম্মু এবং কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতের সঙ্গে একত্রীকরণ করতে হবে। ভারতীয় জনসংঘ এই আন্দোলনকে সমর্থন জানায়। সংসদে শ্যামাপ্রসাদ মুখার্জি এই চুক্তির তীব্র বিরোধিতা করেন এবং প্রশ্ন তোলেন, এক দেশে দুই সংবিধান, দুই প্রধানমন্ত্রী, দুই পতাকা, এটা কি করে সম্ভব? ঠিক এই সময় 1952 সালের 29 থেকে 31 ডিসেম্বর কানপুরে অনুষ্ঠিত হয় ভারতীয় জনসংঘের প্রথম সর্বভারতীয় অধিবেশন। এই সম্মেলনে শ্রী দীনদয়াল উপাধ্যায় দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর 1953 সালের মার্চ মাসে জম্মু কাশ্মীরের পূর্ণ একত্রীকরণের দাবিতে দিল্লিতে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। আন্দোলনের অংশ হিসেবে 11ই মে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কোনো অনুমতি ছাড়াই জম্মু কাশ্মীরে প্রবেশ করেন। এই সময় তাকে গ্রেপ্তার করে শ্রীনগর নিয়ে যাওয়া হয়। সারা দেশ থেকে হাজার হাজার সত্যাগ্রহী এই আন্দোলনে অংশ নেন। কিন্তু এই আন্দোলনের মধ্যেই 23 জুন 1953 সালে শ্রীনগরে রহস্যজনক পরিস্থিতিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হয়। তার মৃত্যুর পর আন্দোলন সাময়িকভাবে স্থগিত হয়ে গেলেও জম্মু কাশ্মীরের পূর্ণ একীকরণের দাবি ভারতীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে থাকে। 1947 সালে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেলেও দেশের সমস্ত অঞ্চল তখনও স্বাধীন হয়নি। গোয়া, দমনদিউ তখনও পর্তুগিজ শাসনের অধীনে ছিল। পুডুচেরি ছিল ফরাসিদের নিয়ন্ত্রণে। জনসংঘ এই অঞ্চলগুলি মুক্তির দাবিতে আন্দোলন শুরু করে। 1964 সালে জনসংঘের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে বিবেচিত হয়। এই সময় থেকেই দলটি জাতীয় নিরাপত্তা এবং শক্তিশালী প্রতিরক্ষা নীতির প্রশ্নে আরও সরব হয়ে ওঠে। 1964 সালের ডিসেম্বরে জনসংঘ প্রকাশ্যে ভারতের জন্য পারমাণবিক বোমা তৈরির দাবি জানায়। এরপর 1965 সালে পাকিস্তান কচ্ছ অঞ্চলের কানাজার কোট দখল করে উত্তেজনা সৃষ্টি করলে ভারত সরকার কূটনৈতিক সমাধানের পথে হাঁটার চেষ্টা করে। কিন্তু জনসংঘ এই নীতির তীব্র বিরোধিতা করে এবং পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান জানানোর দাবি জানায়। 1967 সালে সাধারণ নির্বাচন ছিল জনসংঘের রাজনৈতিক উত্থানের একটি বিশাল বড় মোড়। এই নির্বাচনের পর দলটি কংগ্রেসের পর দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। শুধু সংসদেই নয়, বিভিন্ন রাজ্যের বিধানসভাতেও জনসংঘ দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। মার্চ মাসে বিহারে প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয় এবং ভারতীয় জনসংঘ সেই জোট সরকারের একটি প্রধান অংশ ছিল। এরপর পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং মধ্যপ্রদেশেও অকংগ্রেসি সরকার গঠিত হয়, যেখানে জনসংঘ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই বছর 26 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত কালিকটে অনুষ্ঠিত হয় জনসংঘের চতুর্দশ সর্বভারতীয় সম্মেলন। এই সময় দলের সাংগঠনিক শক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, আর তার পেছনে বড় ভূমিকা নিয়েছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। কিন্তু 1968 সালের 11ই ফেব্রুয়ারি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তার মৃত্যু জনসংঘের জন্য বড় ধাক্কা ছিল। এরপর 13ই ফেব্রুয়ারি অটল বিহারী বাজপেয়ী দলের সভাপতি নির্বাচিত হন। তরুণ, শক্তিশালী বক্তা এবং উদার ভাবমূর্তির নেতা হিসেবে বাজপেয়ীজি খুব দ্রুত জাতীয় স্তরে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর আসে 1971 সালের সাধারণ নির্বাচন। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস বড় জয় পায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর তার জনপ্রিয়তা অনেক বেড়ে যায়, কিন্তু সমালোচকদের মতে এই বিপুল জয়ের পর সরকারের মধ্যে অহংকার, দুর্নীতি এবং প্রশাসনিক কঠোরতা বাড়তে শুরু করে। 1972 সালের ডিসেম্বরে কানপুরে জনসংঘের 18তম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন শ্রী লালকৃষ্ণ আদবানি। সেই সময়ে দেশ জুড়ে ছাত্র আন্দোলন এবং দুর্নীতি বিরোধী আন্দোলনের ঢেউ বইতে শুরু করেছে। গুজরাটে শুরু হয় নবনির্মাণ আন্দোলন, আর বিহারে শুরু হয় সম্পূর্ণ ক্রান্তি আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমেই নেতৃত্বে সামনে আসেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার নাম বাবু জয়প্রকাশ নারায়ণ। তিনি জেপি নামেও পরিচিত ছিলেন। জনসংঘ এই আন্দোলনে তার সঙ্গে ছিল। এই আন্দোলন জেপি মুভমেন্ট নামে সমাজের সর্বস্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
শ্রী লালকৃষ্ণ আডবাণী, যিনি দ্বিতীয়বারের মতো জনসংঘের সভাপতি হয়েছিলেন, তিনি জয়প্রকাশ নারায়ণকে বা সর্বভারতীয় সম্মেলনে আমন্ত্রণ জানান, যেটি 1973 সালে হয়েছিল। এই সময় কংগ্রেস এবং বামপন্থী মহলের একাংশ জনসংঘকে ফ্যাসিস্ট বলে আক্রমণ করত। সেই প্রেক্ষিতে জয়প্রকাশ নারায়ণ এক ঐতিহাসিক মন্তব্য করেছিলেন, যদি জনসংঘ ফ্যাসিস্ট হয় তাহলে আমিও ফ্যাসিস্ট। 1970-এর মাঝামাঝি সময়ে ভারতের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে উঠছিল। দুর্নীতি, মূল্যবৃদ্ধি, সরকারের বিরুদ্ধে জন অসন্তোষ বাড়ছিল। এর মধ্যেই উপনির্বাচনে কংগ্রেস বড় ধাক্কা খায়। তারপরে রাজনারায়ণের দায়ের করা মামলায় এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীর নির্বাচনী জয়কে অবৈধ বলে ঘোষণা করে এবং তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য বলে রায় দেয়। ঠিক এই ঘটনার পরই 1975 সালের 25শে জুন মধ্যরাতে দেশে হঠাৎ করে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এর সঙ্গে সঙ্গেই কার্যত ভারতের গণতান্ত্রিক কাঠামো স্তব্ধ হয়ে যায়। বিরোধী নেতাদের গ্রেপ্তার করা হয়, সংবাদপত্রের ওপর সেন্সরশিপ চাপানো হয় এবং হাজার হাজার রাজনৈতিক কর্মীকে মেনটেন্যান্স অব ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট বা MIS এর অধীনে বন্দি করা হয়। অনেকে আবার আত্মগোপন করে চলে যান। RSSকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরের বছর সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও সংবিধান সংশোধন করে লোকসভার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়, ফলে নির্বাচন স্থগিত হয়ে যায়। এই সময়ে জয়প্রকাশ নারায়ণ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন। দেশ জুড়ে জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, বহু মানুষ কারারুদ্ধ হন, কিন্তু আন্দোলন থেমে থাকেনি। এই আন্দোলনের সামনের সারিতে ছিল ভারতীয় জনসংঘ এবং এর কর্মী এবং এর সঙ্গে সঙ্গে RSS এর স্বয়ংসেবকরা। জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিরোধী দলগুলো বুঝতে পারে যে আলাদা আলাদা থেকে কংগ্রেসকে পরাজিত করা সম্ভব নয়। তাই জয়প্রকাশ নারায়ণের আহ্বানে ভারতীয় জনসংঘ, সমাজবাদী পার্টি, ভারতের লোকদল এবং কংগ্রেসেরও একটি অংশ সহ একাধিক বিরোধী দল একত্রিত হয়ে একটি বৃহৎ রাজনৈতিক জোট গঠন করে। এই জোটই পরে জনতা পার্টি নামে পরিচিত হয়। স্বাধীন ভারতের ইতিহাসে এটিই ছিল সর্বপ্রথম সবথেকে বড় অকংগ্রেসী সর্বভারতীয় রাজনৈতিক ঐক্য। অবশেষে 1977 সালে নির্বাচন ঘোষণা করা হয়। এই নির্বাচনকে অনেকেই ভারতের নীরব বিপ্লব বলে মনে করে, কারণ শুধু কংগ্রেসই নয়, ইন্দিরা গান্ধী সহ তার পুত্র সঞ্জয় গান্ধীও এই নির্বাচনে পরাজিত হন। জনতা পার্টি ঐতিহাসিক জয় লাভ করে। স্বাধীন এবং ভারতের ইতিহাসে প্রথমবার কংগ্রেসের বাইরে অন্য একটি দল কেন্দ্রে সরকার গঠন করে। 23শে মার্চ 1977 সালে জরুরি অবস্থার অবসান ঘোষণা করা হয় এবং পরে ভারতীয় জনসংঘ আনুষ্ঠানিকভাবে জনতা পার্টির সঙ্গে একত্রিত হয়ে যায়। का अतिक्रमण न करने पाए, हम किसी को बुरी नजर से नहीं देखेंगे, मगर हम कमजोर भी नहीं होंगे कि किसी को हमें बुरी नजर से देखने का लालच पैदा हो जाए। জরুরি অবস্থার অবসানের পর 1977 সালে অনুষ্ঠিত নির্বাচনে ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকারকে পরাজিত করে ক্ষমতায় আসে জনতা পার্টি। এই নতুন জোট সরকারের মধ্যে সমাজবাদী, গান্ধীবাদী, কংগ্রেসি সহ ভারতীয় জনসংঘের নেতারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে খুব শীঘ্রই জনতা পার্টির ভেতরে মতাদর্শগত দ্বন্দ্ব সামনে আসে। জনসংঘ থেকে আসা বহু নেতা একসঙ্গে RSS এর সদস্য ছিলেন। এই দ্বৈত সদস্য পদ নিয়ে জনতা পার্টির একাংশের প্রবল আপত্তি ছিল। তাদের দাবি ছিল একজন নেতা একই সঙ্গে জনতা পার্টি এবং RSS এই দুই দলের সদস্য থাকতে পারেন না। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে এবং অবশেষে 4 এপ্রিল জনতা পার্টির কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নেয় জনসংঘ থেকে আসা নেতারা যদি RSS এর সঙ্গে সম্পর্ক না ছাড়েন তাহলে তাদের জনতা পার্টি থেকে বহিষ্কার করা হবে। এই সিদ্ধান্তের পর জনসংঘের নেতারা জনতা পার্টি ছেড়ে বেরিয়ে পড়েন এবং 1980 সালের 6 এপ্রিল পঞ্চনিষ্ঠা বা 5টি মূল আদর্শকে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টি বা BJP।
অটল বিহারী বাজপেয়ীকে দলের সভাপতি করা হয়। সুরজ ভান এবং সিকান্দার বক্তের সঙ্গে লালকৃষ্ণ আডবাণীকে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এইভাবে ভারতীয় জনসংঘের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে ভারতীয় জনতা পার্টির জন্ম হয়, যে দল পরবর্তী কয়েক দশকে ভারতের রাজনীতির অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে। এবং এইভাবেই শুরু হয় ভারতীয় জনতা পার্টির যাত্রা। কিন্তু শুরুর দিনগুলো মোটেই সহজ ছিল না। 1984 সালের 31শে অক্টোবর ইন্দিরা গান্ধী তারই এক শিখ নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হন। এই হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে ভয়াবহ শিখ বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। সেই সময় বিজেপি এবং আরএসএস এর কর্মীরা বিভিন্ন জায়গায় হিন্দু এবং শিখদের মধ্যে সংঘর্ষ ঠেকানোর চেষ্টা করে, কিন্তু সেই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়, যা হিন্দু এবং শিখদের মধ্যে শত্রুতা তৈরি করে। 31শে অক্টোবর ভারতের তৎকালীন রাষ্ট্রপতি জিয়ানি জিয়াল সিং রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী রূপে শপথ বাক্য পাঠ করান। এরপর অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে সহানুভূতির ঢেউয়ে কংগ্রেস বিপুল জয় লাভ করে। বিজেপির জন্য সেটি ছিল প্রথম বড় নির্বাচন, কিন্তু দলটি মাত্র 2টো আসনে জয়লাভ করতে সক্ষম হয়। এই ফলাফলের পর দলের ভেতরে আত্মসমালোচনা শুরু হয়। দীনদয়াল উপাধ্যায়ের অখণ্ড মানবতা বা ইন্টিগ্রাল হিউম্যানিজমকে দলের মূল আদর্শ হিসেবে গ্রহণ করা হয়। একই সঙ্গে বিজেপিকে একটি শক্তিশালী ক্যাডার ভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। 1986 সালে লালকৃষ্ণ আডবাণী দলের সভাপতি নির্বাচিত হন। সেই সময় রাজীব গান্ধী মিস্টার ক্লিন ইমেজের কারণে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। অনেকেই মনে করেছিলেন যে বিজেপি হয়তো জাতীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়বে, কিন্তু দ্রুত এই পরিস্থিতি বদলাতে শুরু করে। 1987 সালে সামনে আসে বিখ্যাত বোফোর্স কেলেঙ্কারি, যার জোরে প্রবীণ কংগ্রেস নেতা ভিপি সিং বিদ্রোহ ঘোষণা করেন। এই দুর্নীতির অভিযোগে রাজীব গান্ধীর যে ইমেজ ছিল, অর্থাৎ মিস্টার ক্লিন, সেই ভাবমূর্তি ধাক্কা খায়। একই সঙ্গে শাহবানু কেসে সরকারের অবস্থান তার সংখ্যালঘু ভোট ব্যাংকের রাজনীতি ফাঁস করে দেয়। বিজেপি অভিযোগ তোলে কংগ্রেস সংখ্যালঘু ভোট ব্যাংকের রাজনীতি করছে। এই ইস্যুতে বিজেপি দেশ জুড়ে গণজাগরণ কর্মসূচি চালায় এবং এই সময় তারা অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডের দাবি তোলে। 1988 সালে বিজেপি রাজীব গান্ধীর পদত্যাগ এবং মধ্যবর্তী নির্বাচনের দাবি জানায়। অন্যদিকে কংগ্রেস বিরোধী শক্তিগুলিও নতুন করে একত্রিত হতে শুরু করে। অবশেষে 1988 সালের আগস্ট মাসে গঠিত হয় ন্যাশনাল ফ্রন্ট। এর সভাপতি হন এন.টি. রামারাও এবং আহ্বায়ক হন ভিপি সিং। 1989 সালের রাজনীতি ছিল পরিবর্তনের একটা বড় মোড়। 25শে সেপ্টেম্বর 1989 সালে ভারতীয় জনতা পার্টি এবং শিবসেনার মধ্যে রাজনৈতিক জোট সংগঠিত হয়। লোকসভা নির্বাচনের ফলাফল মোটামুটি প্রত্যাশিতই ছিল। রাজীব গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার ক্ষমতা হারায়, আর বিজেপির জন্য এই নির্বাচন ছিল এক ঐতিহাসিক উত্থানের সূচনা। 1984 সালের নির্বাচনে মাত্র 2টো আসন পাওয়া বিজেপি 1989 সালে এক লাফে 86টি আসনে জয়ী হয়। শুধু সংখ্যায় বৃদ্ধি নয়, বরং জাতীয় রাজনীতিতে বিজেপির শক্তিশালী বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশেরও ইঙ্গিত ছিল এই নির্বাচন। 1980-র দশকের শেষ ভাগে ভারতীয় রাজনীতিতে আরও একটি বড় পরিবর্তনের সূচনা হয়। ভারতীয় জনতা পার্টি ধীরে ধীরে শুধু নিজেদেরকে রাজনৈতিক দল নয়, বরং সাংস্কৃতিক জাতীয়তাবাদের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে শুরু করে। आप लाठीचार्ज कीजिए, मार डालिए, हम नहीं जाएंगे, आप गोली चलाइए। We are all 1989 সালের জুন মাসে হিমাচল প্রদেশের পালামপুরে অনুষ্ঠিত বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভায় একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়: অযোধ্যায় রাম জন্মভূমি আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন করা। বিজেপির মতে এটি শুধু একটি মন্দিরের প্রশ্ন নয়, বরং ভারতের সাংস্কৃতিক পরিচয় এবং ইতিহাসের সঙ্গে জড়িত একটি আবেগের বিষয়। বিজেপি এই আন্দোলনটিকে প্রকৃত ধর্মনিরপেক্ষতা বনাম ছদ্ম ধর্মনিরপেক্ষতার লড়াই হিসেবে তুলে ধরতে শুরু করে। এরপর 25শে সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে লালকৃষ্ণ আডবাণী গুজরাটের সোমনাথ মন্দির থেকে শুরু করেন বিখ্যাত রাম রথযাত্রা।
পরিকল্পনা ছিল 30শে অক্টোবর অযোধ্যায় পৌঁছে কর সেবায় অংশ নেওয়া হবে। এই যাত্রা গোটা দেশে অভূতপূর্ব সাড়া ফেলে এবং বিজেপির জনসমর্থন দ্রুত বাড়তে থাকে। কিন্তু 23শে অক্টোবর বিহারের সমস্তিপুরে তৎকালীন সরকার রথযাত্রা থামিয়ে দেয় এবং আডবাণীকে গ্রেফতার করা হয়। তাকে প্রায় 5 সপ্তাহ আটক করা হয়। তবুও 30শে অক্টোবর হাজার হাজার কর সেবক সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে অযোধ্যায় পৌঁছে যায়। এর কিছুদিন পর চন্দ্রশেখর কংগ্রেসের সমর্থনে প্রধানমন্ত্রী হন। তিনি অযোধ্যা সমস্যার সমাধানের চেষ্টা করলেও সেই প্রচেষ্টা সফল হয় না। 1991 সালের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপি বড় জয় পায় এবং শ্রী কল্যাণ সিং মুখ্যমন্ত্রী হন। একই সময়ে লোকসভা নির্বাচনের প্রচারের মধ্যে রাজীব গান্ধী নিহত হন, যার ফলে কংগ্রেস সহানুভূতির ভোট পায়। তবুও বিজেপি শক্তি বাড়াতে থাকে। দলের লোকসভা আসন সংখ্যা 86 থেকে বেড়ে 119-এ পৌঁছে যায়। এরপর পিভি নরসিমহা রাওয়ের নেতৃত্বে কংগ্রেস সরকার গঠিত হয়, কিন্তু অযোধ্যা বিতর্কের স্থায়ী কোনো সমাধান তখনও হয়নি। অবশেষে 1992 সালের 6 ডিসেম্বর কর সেবকদের এক বিশাল জমায়েতের মধ্যে বাবরি মসজিদের বিতর্কিত কাঠামোটি ভেঙে ফেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশের রাজনীতি একটি নতুন মোড় নেয়। বাবরি মসজিদ ভাঙার পর বিজেপির একদিকে ব্যাপক জনসমর্থন লাভ করতে শুরু করে, অন্যদিকে তীব্র সমালোচনার মুখেও পড়ে। কিন্তু এটা স্পষ্ট হয়ে যায় যে অযোধ্যা আন্দোলন বিজেপিকে জাতীয় রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছে। এরপর 1996, 1998 এবং 1999 তিনটি লোকসভা নির্বাচনে বিজেপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে উঠে আসে। অটল বিহারী বাজপেয়ী প্রথমে 13 দিনের জন্য, তারপরে 13 মাসের জন্য এবং শেষ পর্যন্ত প্রায় 4.5 বছরের জন্য ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এই সময় শুধু বিজেপি নয়, বরং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ জোট সরকার দেশ পরিচালনা করে। 2004-এর নির্বাচনে এনডিএ ক্ষমতা হারালেও বিজেপি পরবর্তী 10 বছর বিরোধী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে। তারপর 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রের সরকার গঠন করে। জাতীয় সভাপতি শ্রী অমিত শাহের নেতৃত্বে বিজেপি বর্তমান 11 কোটি সদস্য নিয়ে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। ভারতীয় জনতা পার্টি গঠনের সময় শুধু একটি নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছিল না, বরং ভারতের রাজনীতিতে একটি নতুন পরিচয় এবং একটি নতুন পথ খোঁজার চেষ্টা চলছিল। তাই দল গঠনের শুরু থেকেই সবচেয়ে বড় প্রশ্ন ছিল, নতুন দলের নাম কি হবে। অটল বিহারী বাজপেয়ীর মত ছিল, শুধু পুরনো ভারতীয় জনসংঘের ধারাবাহিকতা হিসেবে নয়, বরং নতুন আদর্শ এবং নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দলকে সামনে আসা উচিত। তাই তিনি চেয়েছিলেন দলের একটি নতুন নাম হোক। শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি নামটি গ্রহণ করা হয়। এদিকে জনসংঘের থেকে আসা নেতারা দাবি করেছিলেন যে তারাই আসলে জনতা পার্টির আদর্শ বহন করছে, কিন্তু জনতা পার্টির তৎকালীন সভাপতি চন্দ্রশেখর এই দাবির তীব্র বিরোধিতা করেন এবং এই বিষয়টি নির্বাচন কমিশন পর্যন্ত গড়ায়। প্রথম দিকে নির্বাচন কমিশন চন্দ্রশেখরের দাবি পুরোপুরি মানেননি, বরং নতুন গঠিত ভারতীয় জনতা পার্টিকে সরাসরি জাতীয় দলের মর্যাদা দেওয়া হয় এবং জনতা পার্টির পুরনো নির্বাচনী প্রতীক অর্থাৎ হলধর কৃষক সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এরপরই নতুন দলের জন্য প্রতীক বেছে নেওয়ার প্রশ্ন আসে। বিজেপি প্রথমে চক্র এবং হাতি প্রতীক চাইলেও নির্বাচন কমিশন সেই আবেদন গ্রহণ করেনি। শেষ পর্যন্ত দলকে দেওয়া হয় পদ্ম প্রতীক, যা পরবর্তীকালে বিজেপির সবচেয়ে পরিচিত রাজনৈতিক প্রতীকে পরিণত হয়। 1980 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে মুম্বাইয়ে বিজেপির প্রথম বৃহৎ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। হাজার হাজার কর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে সেই অধিবেশন কার্যত নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের মঞ্চ হয়ে ওঠে। এই সম্মেলন থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল, ভারতীয় রাজনীতিতে একটি নতুন শক্তির উত্থান শুরু হয়ে গিয়েছে।
লালকৃষ্ণ আডবাণী তার আত্মজীবনী মাই কান্ট্রি মাই লাইফে উল্লেখ করেছেন, বিজেপি প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই সারা দেশে প্রায় 25 লক্ষ মানুষ দলের সদস্যপদ গ্রহণ করেন। অর্থাৎ জনতা পার্টি ভেঙে যাওয়ার ধাক্কা কাটিয়ে নতুন দলটি খুব দ্রুতই সাধারণ মানুষের মধ্যে নিজের জায়গা তৈরি করতে শুরু করে। মুম্বাইয়ের বান্দ্রা রিক্লেমেশন এলাকায় তৈরি করা হয়েছিল বিশাল এক অস্থায়ী শিবির, যেখানে হাজার হাজার কর্মী এবং প্রতিনিধিদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। 1980 সালের 28 ডিসেম্বর শুরু হওয়া সেই ঐতিহাসিক অধিবেশন যেন ছিল এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা। চারিদিকে উড়ছিল নতুন দলের পতাকা, 1/3 সবুজ এবং বাকি অংশ গেরুয়া, আর মাঝখানে ফুটে থাকা পদ্ম। দলের নতুন সভাপতি অটল বিহারী বাজপেয়ী একটি খোলা জিপে চেপে সভাস্থল থেকে শিবাজি পার্ক পর্যন্ত প্রায় 4 কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা হাজার হাজার কর্মী তাকে অভিবাদন জানাচ্ছিলেন। 30 ডিসেম্বর মহা অধিবেশনের শেষ রাতে অটল বিহারী বাজপেয়ীর ভাষণ কার্যত নতুন বিজেপির আদর্শিক ভিত্তি স্পষ্ট করে দেয়। তিনি ঘোষণা করে দেন, বিজেপি বাবা সাহেব আম্বেদকরের সাম্য এবং সামাজিক ন্যায়ের নীতিকে অনুসরণ করবে। সেই সঙ্গে তিনি তুলে ধরেন যে ইতিবাচক ধর্মনিরপেক্ষতার ধারণা, যেখানে সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা থাকবে, কিন্তু তোষণের রাজনীতি থাকবে না। ভাষণের একদম শেষ দিকে বাজপেয়ী তার আবেগঘন কণ্ঠে বলেছিলেন, জনতা পার্টি ভেঙে গেছে ঠিকই, আমরা কখনোই জয়প্রকাশ নারায়ণের স্বপ্ন ভেঙে যেতে দেব না। আর তার সেই বিখ্যাত শেষ লাইন, যা পরবর্তীকালে বিজেপির ইতিহাসের এক প্রতীকী বাক্যে পরিণত হয়, সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমি আজ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, অন্ধকার কেটে যাবে, সূর্য उठবে, আর পদ্ম ফুটবেই। भारत के पश्चिमी घाट को मंडित करने वाले महासागर के किनारे खड़े होकर मैं ये भविष्यवाणी करने का साहस करता हूं, अंधेरा छटेगा, सूरज निकलेगा, कमल खिलेगा।